মণিপুর নামের একটা শহরের বাইরে থেকে আসা মানুষদের থাকার জন্য একটা ডাক বাংলো ছিল। কিন্তু সেই ডাক বাংলো ছিল অভিশপ্ত। কেউ কেউ বলতো সেই ডাক বাংলোতে নাকি অভিশপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। রাত হলেই তাদের চিৎকারের আওয়াজ ভেসে আসে। তাই সেই ডাক বাংলোয় খুব সাহসী কেউ না হলে যাওয়ার সাহস করতো না। কারো কারো মতে রাত হলেই সেই ডাক বাংলোয় থাকা অভিশপ্ত অতৃপ্ত আত্মা একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করে সেই ডাক বাংলোয় দেখা দিত। যদি ডাক বাংলোয় আসা অতিথিরা তার সাথে খারাপ আচরণ করত, তখন সেই বাচ্চা ডাইনি তাকে মেরে ফেলতো। একদিন সেই ডাক বাংলোর পাশ দিয়ে যাচ্ছিল প্রদীপ নামের একটা ছেলে, কিন্তু হঠাৎ করেই ওর গাড়িটা খারাপ হয়ে যায়। আহা, আবারও একই সমস্যা। গাড়িটা আবারও বন্ধ হয়ে গেছে। আর হলো তো হলো, এখানে এসেই বন্ধ হলো। আশেপাশে তো কিছুই জানি না। রাতটা কোথায় থাকবো? এখানে গাড়ি ঠিক করার কারখানাই বা কোথায় আছে? এভাবেই প্রদীপ আফসোস করছিল। হঠাৎ করে তার গাড়িটা কেন নষ্ট হলো। তারপরও কিছু দূর হেঁটে আশেপাশে গ্যারেজ খুঁজতে থাকে, আর ভাগ্যক্রমে একটা গ্যারেজের সন্ধানও পেয়ে যায়। আরে, ওই তো একটা গ্যারেজ মনে হচ্ছে। যাক, আজকে কপাল ভালো। এরপর প্রদীপ ওর গাড়িটাকে ঠেলতে ঠেলতে সেই গ্যারেজের কাছে নিয়ে আসে। গ্যারেজের মেকানিক গাড়িটাকে দেখে বলে, আরে সাহেব, গাড়ি তো আজকে রাতের মধ্যে ঠিক হতে পারবে না। আপনি আশেপাশে কোথাও থাকার জায়গা দেখে সেখানে আজকে রাতটা কাটিয়ে দিন না। আচ্ছা ভাই, আচ্ছা, কি আর করার। আপনি তাহলে রাতের মধ্যে আমার গাড়িটা ঠিক করে রাখুন। আমি কাল সকালে এসে আমার গাড়িটা নিয়ে যাব, কেমন? তারপর প্রদীপ থাকার একটা জায়গা খুঁজতে শুরু করে। যখনই ও হাঁটছিল তখনই ওর পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ও বাবুজি, আপনি কোনো গেস্ট হাউস খুঁজছেন বুঝি? এমন ভয়ঙ্কর শব্দ শুনে প্রদীপ যখন পেছন ফিরে তাকায়, তখনই ও একটা 14 বছরের বাচ্চাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। আরে মামুনি, তুমি কথা বলছিলে নাকি? হ্যাঁ, তুমি কি কোনো গেস্ট হাউসের কথা বললে? হ্যাঁ আঙ্কেল, আমি তো আপনাকে গেস্ট হাউসের কথা বললাম। আমি একটা ডাক বাংলোর ব্যাপারে জানি। আপনি যাবেন নাকি সেই ডাক বাংলোতে? আমি একটা ডাক বাংলোতে থাকি। আমার বাবা আর আমি মিলে সেই ডাক বাংলোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আরে হ্যাঁ, আমার তো ডাক বাংলোর দরকার। তবে তুমি এত ছোট একটা বাচ্চা, তোমার ভয় লাগে না? তুমি এত রাতে এমন একটা অন্ধকার রাস্তায় একা হেঁটে বেড়াচ্ছ? হ্যাঁ। তখন আবারও সেই 14 বছরের বাচ্চাটা সেই ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমার ভয় নেই। সেই 10 বছর ধরে এভাবেই রাস্তায় ঘুরছি। প্রদীপের বিষয়টা খটকা লাগে। আরে, বাচ্চাটার কণ্ঠ হঠাৎ হঠাৎ এমন পাল্টে যাচ্ছে কেন? না, বাচ্চাটার কথা এত ভরসা করলে চলবে না। কেমন আবোল তাবোল বলছে। তারপর প্রদীপ সেই গেস্ট হাউসের দিকে যেতে থাকে। ডাইনি বাচ্চাটা বারবার চাইছিল প্রদীপের ওপর হামলা করতে, কিন্তু প্রদীপ একবারের জন্য পেছনে ফিরে তাকায় না, বরং খুশি মনে বাচ্চাটার সঙ্গে গল্প করতে করতে গেস্ট হাউসের দিকে যেতে থাকে। সাহেব, গেস্ট হাউস চলে এসেছে। আসলে আমার বাবা সন্ধ্যার আগেই ফিরে আসেন, কিন্তু একটা কাজে গিয়ে উনি একটু আটকা পড়েছেন। আজকে উনি আর আসবেন না মনে হয়। কি বলছো? তোমার বাবা কেমন? হ্যাঁ, এমন ছোট একটা বাচ্চা মেয়েকে একা রেখে কাজে চলে গেল? সাহেব, এটাই তো আমার বাবার ভুল ছিল। বাচ্চাটা প্রদীপকে দেখে বুঝতে পারে প্রদীপ অন্য খারাপ লোকগুলোর মতো না। সে বাচ্চাটাকে কোনো খারাপ নজর তো দূর, কোনো খারাপ আচরণ করেও কথা বলছিল না। আচ্ছা শোনো মামুনি, তুমি কি কোনো খাবারের ব্যবস্থা করতে পারো? আসলে অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। তারপর প্রদীপ কিছুক্ষণ হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বসে থাকে। এর মধ্যেই বাচ্চা ডাইনিটা খাবার নিয়ে প্রদীপের কাছে চলে আসে, আর তারপর প্রদীপের কাছেই বসে পড়ে। আচ্ছা মামুনি, আমি তো গল্প করতে করতে আসল কথাই ভুলে গেছি। তোমার নাম কি আর তুমি কিসে পড়ো? হ্যাঁ। এটা শুনে বাচ্চা ডাইনিটা ভয় পেয়ে যায়।
আর ভয় পেয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, আসলে আঙ্কেল, আমার নাম হলো সুস্মিতা, আর আমরা পাশের গ্রামেই থাকি। এরপর সুস্মিতা প্রদীপের পা টিপতে থাকে। আরে মামুনি, তুমি এসব কি করছো? রাখো রাখো, করতে হবে না। না সাহেব, আপনার পা নিশ্চয়ই ব্যথা করছে, কতটুকু জার্নি করে এলেন। প্রদীপের মোটেও ভালো লাগে না। সে বলে, শোনো বাচ্চা, আমার আসলে শরীরে কোনো ক্লান্তি নেই, আমার পায়ে ব্যথা নেই, তুমি ছাড়ো এগুলো, তোমাকে করতে হবে না। কেন আঙ্কেল, আপনার আমাকে পছন্দ হচ্ছে না? আমি কি এতই খারাপ? আরে তা না মামুনি, তুমি আমার ছোট বোনের মতো, আর ছোট বোনকে দিয়ে কেউ এসব করায়? ছোট বোন তো অনেক আদরের হয়, তাই না? সুস্মিতা এটা শুনে অনেক খুশি হয় আর অনেকক্ষণ পর্যন্ত প্রদীপের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সত্যি বলছেন? আপনি আমাকে নিজের বোনের মতো ভাবেন? আমি আপনাকে আঙ্কেল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে আমার বোনের মতো ভাবি। কি আঙ্কেল আঙ্কেল? হ্যাঁ, ভাইয়া বলে ডাক কেমন? এমন কথা শুনে সুস্মিতার চোখে পানি চলে আসে। এদিকে প্রদীপ সুস্মিতাকে আবার চা বানিয়ে আনতে বলে। শোনো বোন, আমার মাথা অনেক ব্যথা করছে, তুমি কি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে পারো? কিন্তু প্রদীপ চা চাইতেই সুস্মিতা ভয় পেয়ে যায়। ও তো চা চেয়েছিল, ও তো চা চেয়েছিল, ও তো চা চেয়েছিল। কে 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 চা চেয়েছিল? সুস্মিতা প্রদীপের কথার জবাব না দিয়ে চা বানাতে চলে যায়। তারপর সুস্মিতা চা বানিয়ে এনে প্রদীপকে দিয়ে দেয়। আরে বাহ, আমার বোনের হাতের চা তো খুবই মজাদার, খুবই ভালো হয়েছে। কিন্তু বোন, তুমি একা একা কি বলছিলে যে ও চা চেয়েছে, ও চা চেয়েছে? কে তোমার কাছে চা চেয়েছিল? না ভাইয়া, কিছু না। আর রাত অনেক হয়ে গেছে না, আপনি শুয়ে পড়ুন, আর কথা বাড়াতে হবে না। আচ্ছা ঠিক আছে ছোট, আমি কিন্তু ঘুমিয়ে যাচ্ছি। আর তোমার বাবা যেহেতু এখনো আসেনি, তোমাকে অন্য ঘরে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি এই ঘরেই ঘুমাবে, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমিও শুয়ে পড়ছি। আর হ্যাঁ, তোমার বাবা না আসা পর্যন্ত এই ঘর থেকে বাইরে যাবে না, এখানেই থাকবে। বাচ্চা মেয়ে আবার কোথায় চলে যাবে, আবার হারিয়ে যাবে, একটু তো ভয় নেই, সাহসী বোন আমার। আচ্ছা ভাইয়া, কোনো চিন্তা করতে হবে না, আমি এখানেই থাকবো। তারপর প্রদীপ ও সুস্মিতা দুইজনে ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রদীপ যখন চোখ খুলে তাকায়, তখন সুস্মিতাকে কোথাও দেখতে পায় না। তখন প্রদীপ অনেকটা ভয় পেয়ে যায়। আরে ছোটি কোথায় গেল? ছোটি, ছোটি বোন আমার, কোথায় তুই? এই এই সুস্মিতা, কোথায় গেলি? কোথায়? প্রদীপের তখন মনে পড়ে যায় সুস্মিতা ওকে বলেছিল ও পাশের গ্রামে থাকে। তাই প্রদীপ সুস্মিতাকে খুঁজতে পাশের গ্রামে চলে আসে। তখন ও দেখতে পায় একটা গাছের নিচে 4-5 জন লোক বসে আছে। এই যে শুনছুন, আমাকে একটু দয়া করে সাহায্য করতে পারবেন? কে তুমি বাছা? আমাদের গ্রামে কি করছো? আমার নাম প্রদীপ। আসলে গতকাল রাতে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তারপর আমি আপনাদের শহরের একটা ডাক বাংলোয় আশ্রয় নিয়েছিলাম। আরে কি বলছো? তুমি কি গেস্ট হাউসে কোনো 14 বছরের বাচ্চার সঙ্গে দেখা করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি মেয়েটাকে চিনেন? তারপর গ্রামের লোকজন একে অপরের মুখ দেখাদেখি করতে শুরু করে। আচ্ছা, আপনারা সবাই এত ভয় পাচ্ছেন কেন? কিছু কি হয়েছে? আমাকে সব খুলে বলুন। আসলে যে মেয়েটার সঙ্গে তোমার ডাক বাংলোয় দেখা হয়েছে, সে আসলে আমার মেয়ে ছিল, যে কিনা এখন আর বেঁচে নেই। আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি এই পৃথিবীতে একদম একা হয়ে গেছি। এখন আর আমার কেউ নেই, আমি একদম একা হয়ে গেছি, একা। আরে আপনি চিন্তা করবেন না, আপনি এসব উল্টাপাল্টা কি বলছেন? আপনার মেয়ে একদম সুস্থ আছে, আর কাল রাতে আমি ওর সঙ্গে ছিলাম। ও খুবই ভালো লক্ষ্মী মেয়ে, এমন মেয়ে আর হয় না। তবে আপনি কাজে গিয়েছিলেন, ঠিক আছে, আপনি কেন চিন্তা করছেন? আপনার মেয়ে ঠিক আছে, বুঝলেন? ছোটি কিন্তু খুব চালাক মেয়ে আর খুব সাহসী। আমাকে তো ডাক বাংলায় ছোটি নিয়ে গেল। ছোটিকে? আরে আপনার মেয়ে সুস্মিতা, ওকে আমি আদর করে ছোটি বলি।
ও তো আমার বোনের মতো। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ও কোনো মানুষ ছিল না, ও একটা অতৃপ্ত আত্মা। আরে চুপ করুন আপনারা, একটা জীবন্ত মানুষকে আপনারা অতৃপ্ত আত্মা বানিয়ে দিচ্ছেন। আপনাদের এসব আজে বাজে বকা বন্ধ করুন, আমি এখনই ছোটিকে ডাকছি। ছোটি, এই ছোটি, কোথায় তুই বোন আমার? ছোটি, এই ছোটি। ছোটি, তুই যদি আমাকে সত্যি তোর ভাই ভাবিস তাহলে সামনে আয়, সবার সামনে আয় বোন। প্রদীপের ডাক শুনে সুস্মিতা আর নিজেকে সামলাতে পারে না, তারপর ওর ডাইনি রূপে সবার সামনে চলে আসে। ভাইয়া, তুমি আমাকে ডাকলে আমি তোমার কাছে চলে এলাম। আমি নিজেকে আর সামলাতে পারিনি, কিন্তু ভাইয়া আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে মিথ্যা বলেছি, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি আমি একটা ডাইনি হয়ে গেছি, আর আমি ঠিক করেছি আমি তাদের সবাইকে মেরে ফেলবো যারা মেয়েদের দিকে কুনজর দেয়। আমার ছোটি, তোমার সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তুমি যেমনই হও না কেন, ডাইনি কিংবা মানুষ, আমি তোমাকে বোন হিসেবে মেনেছি। তুমি আমার বোন ছোটি, তুমি আমার বোন। আসো, আমার কাছে আসো। এই বলে প্রদীপ সুস্মিতাকে সান্ত্বনা দিতে থাকে। আচ্ছা আমার বোন ছোটি, এবার বলে ফেলো তো, তুমি এত সুন্দর একটা বাচ্চা মেয়ে থেকে কিভাবে এমন ডাইনি হয়ে গেলে? অতৃপ্ত আত্মা তুমি কেন হলে? আমি আর আমার বাবা গেস্ট হাউসে কাজ করতাম। গেস্ট হাউস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, সব কিছু ধোয়া মোছার কাজ আমরাই করতাম। একদিন বাবাকে শহরের কাজে অনেক দূরে যেতে হলো, আর আমিও বাধ্য হয়ে গেস্ট হাউসেই থেকে গেলাম, একদম একা। কিন্তু ওই ডাক বাংলোয় যারাই আসতো তারা আমার দিকে কুনজর দিত। একা ছিলাম কিনা, মা তো আমাকে জন্ম দিয়েই মারা গিয়েছিল। বাবা আমাকে মা বাবার ভালোবাসা দিয়ে বড় করেছেন। একদিন বাবা কাজের জন্য চলে যায়, আর একদিন একটা নিষ্ঠুর লোক আসে। সে বদমাস লোকটা গেস্ট হাউসেই ছিল। সে আমাকে চা আনতে বলে। আমি চা করে নেওয়ার পর তার চা ভালো লাগেনি, তাই সে গরম চা আমার মুখেই ছুঁড়ে মারে, আর আমার ওপর অনেক নিষ্ঠুর নির্যাতন করতে থাকে, যা আমি সবার সামনে বলতেও পারবো না। আর আমি এসব সহ্য করতে পারিনি, তাই গ্রামের একটা পুকুরে নিজের প্রাণ দিয়ে দেই। আমাকে ক্ষমা করে দে মা, সব কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি সেদিন তোকে ছেড়ে না যেতাম তবে এমনটা হতো না। আমার ভুলের জন্য তোকে এত বড় শাস্তি পেতে হলো। যদি আমি তোকে নিয়ে যেতাম তাহলে এত বড় ক্ষতি হতো না। আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে। ছোটি বোন আমার, যদি আমি আগে আসতাম আর তোমাকে আর তোমার বাবাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম, আমি যে তোমাকে অনেক পড়ালেখা করিয়ে অনেক বড় করে তুলতাম। তুমি যে আমার ছোট বোন ছোটি, আমার এখন অনেক আফসোস হচ্ছে। ভাইয়া, এটা আর হওয়ার নয়। এখন আমি ডাইনি হয়ে গেছি, আর মেয়েদের ওপর যে বা যারাই কুনজর দেবে আমি তাদেরকে মেরে ফেলবো। ছোটি, তুমি আমার প্রিয় বোন, তুমি আমার সব কথা শোনো। আমি তোমাকে একটা অনুরোধ করব। তুমি অনেক মানুষের প্রাণ নিয়েছো, কিন্তু এইসব করলে যে কোনো নিষ্পাপ মানুষেরও প্রাণ চলে যেতে পারে। তাই তুমি আজকের পর থেকে আর কাউকে মারবে না। তুমি আগেও ভালো মেয়ে ছিলে, এখনো আমার ভালো ছোট বোন হয়ে থাকবে। কথা দাও। ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু বলছো, আমি আজকের পর আর কাউকে মারবো না। এখন আমার ফিরে যাওয়ার সময় এসে গেছে। এভাবেই সুস্মিতার অতৃপ্ত আত্মার মুক্তি পেয়ে যায়। সেরপর থেকে ওই ডাক বাংলোয় আর কোনো অতৃপ্ত আত্মার আওয়াজ শোনা যায়নি।